কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে নিশু। আজই তার বিয়ে হয়েছে। একটু পরে তার বাবার বাড়ি থেকে বিদায় নেবার পালা। সেই উপলক্ষে জড়াজড়ি করে কান্নাকাটি চলছে। মা আর দাদি দুজনেই পালাক্রমে নিশুকে জড়িয়ে ধরে কাছে। মা তার সদ্য ফোটা ফুলের মতো মেয়েকে ধরে বলতে লাগলেন, মা গো, তোর বাপের উপরে আমার কথা বলার সাহস নাই। উনি রাগী মানুষ। একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। ছেলে ওনার খুবই পছন্দ, তাই আর কোনো দিক না তাকিয়ে তোর এখানেই বিয়ে করেছে। নিশো চোখ মুছতে মুছতে বলে, তাই বলে বয়সটা দেখবি না? বেলা পা সন্ধ্যা থেকেই বলতেছে, তোর জামাইটা দেখি বুইরা। খালুজান এটা কি করলো? শুনতে আমার কেমন লেগেছে ভাবো। বেলা বুঝে এইসব কথা বলে বেড়াইতেছে। হ, এইটা ঠিক। ওনার বয়স তোর চায়া সামান্য বেশি। তয় পুরুষ মানুষের বয়স কোনো বিষয় না রে মা। মানুষটা ভালো কিনা সেইটাই হলো আসল বিষয়। দাদি নিশুকে জড়িয়ে ধরলেন। বুইরা হয়েছে তো কি হয়েছে? সোনার আংটি আবার বেহা। তোর দাদাই আমার 25 বছরের বড় আসিল। তয় কি হইছে? মাথায় তুলে রাখছে। শোন রে বোন, বুড়া জামাই বল, আদর সোহাগ পাবি বেশি। বলে দাদি নিশুর কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলতেই নিশুর নাক মুখ গরম হয়ে উঠল। শরত দাদি, আজে বাজে কথা বলবা না। শোন, ভালোবাসতে বয়স লাগে না, দুইটা সুন্দর মন লাগে। তুমি মনে হয় যেন ভালোবাসার পিএইচডি ডিগ্রি নিছো। এটি জানি না, তয় মন দিয়া স্বামীরে ভালোবাসি। স্বামীও মায়া করছে। দুজনের লেখা দুজনের পরাণ পড়ছে। এখনকার মতো স্বামীর লগে মুখে মুখে তক্ক করি নাই। তুইও স্বামীর মন জগিয়া চলবি, বুঝলি রে বোন? নিশুর কান্দে কোনো কথাই ঢুকছিল না। কেবলই মনে হচ্ছিল ওর মনটা অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠছে থেকে থেকে। আবার কখনো মনে হচ্ছে লোকটা কি সত্যি এত কঠিন হবে যেমনটি বিলাপও বলছে। বেলা নিশুর খালাতো বোন। বেলা নিশু 3 বছরের বড়। কদিন পরপরই রাগ করে শ্বশুরবাড়ি থেকে চলে আসে। একটা ছেলে হয়েছে, তবুও শ্বশুরবাড়িতে তার সম্মান নেই বলে চলে। বেলাপু স্বামী বিভিন্ন জামাতে যায়, ধার্মিক মনোভাবাপন্ন। কিন্তু বেলাপু অভিযোগ তার স্বামী জান্নাত পাবার জন্য তার মায়ের পায়ের নিচে নাকি বেলাপুকে ফেলে রাখে। এদিকে দাদি নিজের বিয়ের গল্প ফেঁদেছেন। শুনতে নিশুর একটু ভালো লাগছে না। এমনিতেই বেলাপুর কথা শুনে ভয়ে ওর আত্মারাম খাঁচাছাড়া হয়ে আছে। বরের বয়স নাকি নিশুর ডাবলের বেশি। নিশুর বয়স আর কয়েক মাস পরে 19 হবে। কত স্বপ্ন ছিল ওর নিজের বরকে নিয়ে। কলেজে ভর্তি হবার সময় স্বপ্ন দেখত বরের সাথে বাইকে বসে 70-80 মিটার বেগে হোন্ডায় ছুটবে। নিশুর চুলগুলো খোলা থাকবে, ঠিক যেমন হিন্দি সিনেমাতে দেখে। ওর বান্ধবী পায়েল প্রেম করে বিয়ে করেছে। দুজনে প্রায় সমবয়সী। ক্লাসমেট থেকে ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে বর। বিয়ের পর ওদের বাড়ি গিয়েছিল নিশু। পায়েল আর শাহিন দুজনে বন্ধুর মতো ঘুরে বেড়াচ্ছে। শাহিন পায়েলের বরের নাম। কথায় কথায় ওরা দুজনে কি অন্যের গায়ে ঢলে পড়ে। শাহিন তার বন্ধুদের সাথে প্রায় গেট টুগেদার করে, সেখানে পায়েলকে নিয়ে এনজয় করে। আর এদিকে নিশুর অবস্থা কি? কপাল না পড়লে কি কারো বুড়ো জামাই জোটে? তাও আবার জামাই নাকি স্কুলের ধর্ম টিচার। উনি নাকি নিশুর বাবার বন্ধুর আপন ভাতিজা। বাবা তো বারবার বললেন এমন ছেলে নাকি হয় না। সেদিন হুট করে সে জানালেন আজ সন্ধ্যা নাকি ছেলেপক্ষ ওকে দেখতে আসবে। নিশু দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেই মা কথাটা ওকে জানিয়েছে। শুনে তখনই নিশুর মাথা গরম হয়ে উঠেছে। এক চোট রাগারাগি করেছে মায়ের উপর। কিন্তু বাবা বাড়িতে ঢোকার সাথে সাথে নিশু চুপ মেরে গিয়েছিল। সন্ধ্যের পরপরই বরপক্ষের 5-6 জন লোক এলো নিশুকে দেখতে। তাদের দুজন আবার মহিলা। নিশু রাগের চোটে মুখ তুলে তাকায়নি পর্যন্ত। ইচ্ছে ছিল বরপক্ষ বিদায় দিলে মাকে বলে সোজা মানা করে দেবে নিশু। কিন্তু মাথায় বাসটা পড়লো তখনই, যখন শুনল আজ রাতেই কাবিন করে ফেলতে চাচ্ছে বরপক্ষ। শুধু তাই না, তারা কনের বাবার অনুমতি থাকলে কনেকে তারা সাথে নিয়ে যাবে। কারণ বরের মা নাকি খুবই অসুস্থ। একমাত্র ছেলের বউকে দেখে যেতে চান। তাই কই নিশুর মা? বাবার হাক ডাকে নিশুর চিন্তা জগতে মাকড়সার জালের মতো সুতোতে টান পড়ল। দুহাতে মনের ভাবনাগুলোকে সরিয়ে দিতে চাইল নিশু। বেলাপোর বলা কথাগুলো কানে ভাসছে বারবার। তোর জামাইয়ের দাড়িও আমার জামাইটার মতোই, দেখিস এইটা ওই পদেরই হইব। সব মোল্লা নাকি একই কিসিমের। বেলাপা ওকে একটু আগে কানে কানে বলে দিয়েছে 5 ওয়াক্তে ওজোর পানি দিবি আর সামনে একটা বেত রাখবি। বেত কেন? নিশু অবাক হয়ে বলেছে, ও মা, এটাই তো ইসলামী নিয়ম। কোনো ভুল ত্রুটি হইল কিনা তার জন্য আগে থেকেই বেত আগায় দিবি। মন চাইলে যেন স্বামী তোরে পিটাইতে পারে, হাদিসে আছে। নিশুর গলা শুকিয়ে গেল। এমন নিয়ম কেন? আমি কোনোদিন মার খাই নাই বেলাপু। আব্বা তো কখনো মারেই নাই। আম্মা মাঝে মধ্যে 2-4 ঘা দিলে দিছে, সেও সেই একেবারে ছোটবেলায়। বলতে গিয়েই গলা শুকিয়ে আসে নিশুর। ফিসফিসিয়ে প্রশ্ন করল, তোমার স্বামী তো হুজুর টাইপের লোক, উনিও কি তোমার সাথে এমন করে? হাতে মারে না, তবে কথাই মারে। কটকট কইরা 2 কন্যার কথা শোনায়। এই মায়ের কথা মতো চলতে কয়। আর আমার শাশুড়ি তো সেই রকমই, ফেরাউনের বোন, দৈন্যার হারামি। হেই নাকি তালিমে যায়। আমি কি করব বেলাপু? আমার ভাগ্যটাই খারাপ। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আমার কি হবে বলো তো? কি আর হইব? হুজুরা বউরে যেমনি চায় সেমনি নিজেরে মেলায় নিতে হয়।
হাদিসে নাকি আছে, রাতে ডাকলে যদি না যাস তো সারা রাত ফেরেশতারা তোরে অভিশাপ দিব। হাদিসে খালি এইসব কথাই থাকে, মেয়েগোর পক্ষে কোনো কথা নাই। আমার তো খুবই ভয় লাগছে বেলাপু। কি আর করবি বল, তোর বাপ তো আমাগো কারো কথাই শুনলো না। হাসিম ভাই তোর লাগিয়া পাগল আছিল, তোর বাপে তো হের কাছে তোরে দিব না, দিল কিনা এক বুড়া মোল্লা লগে। আমার ভয় করছে বেলাপু, অহন ডরে আর লাভ কি। কইছিলাম চল হাসিম ভাইয়ের লগে তোরে ভাইগা দেই, না, বাপ মায়ের মান সম্মান যাইব, অহন ঠেলা সামলা। নিশু চুপ করে বসে রইল। হাসিম ভাই নিশুদের পাড়াতো ভাই। বিভিন্ন ছোটনায় নিশুর সামনে পড়বে আর সেদের সাহায্য করতে চাইবে। নিশু কলেজে যাবার সময় কলেজ গেটে দাঁড়িয়ে থাকবে, আর দেখা হলে প্রায়ই বলবে এদিক দিয়ে যাচ্ছিলাম। তারপর নিশুকে রিক্সা করে তাতে উঠিয়ে দিবে। কিন্তু হাসিম ভাইকে দেখে নিশুর মনে কখনো কোনো শিহরণ জাগেনি, কখনো মনে হয়নি লোকটা তার প্রেমিক পুরুষ হতে পারে। আসলে নিশু কখনো এসব নিয়ে অতটা ভাবেনি, কিন্তু এখন বেলাপু নানান কথায় মন তাকে ভাবাচ্ছে। বিদায় বেলায় নিশুর মা নিশুর কপালে চুমো খেয়ে কাঁদতে কাঁদতে বললেন, স্বামীর কথা শুনিস, শ্বশুরবাড়ির মন জগিয়ে চলিস, কোনো নালিশ যেন না শুনি। নিশুর বাবা শক্ত মানুষ, তবু মেয়ে বিদায়ের সময় মেয়ের হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। ছেলের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদবে না বিয়ে সাহেব, আমরা বউ নিচ্ছি না, মেয়ে নিচ্ছি। আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে। কথাগুলো নিশুর মনের ক্ষতস্থানে সান্ত্বনার মলম বোলালো যেন। আর চোখে তাকিয়ে স্বামী মহাশয়কে এক ঝলক দেখার চেষ্টা করলো নিশু, কিন্তু দাঁড়িয়ে একাংশ দ্বারা আর কিছুই চোখে পড়ল না। পুরো মুখ দেখতে হলে নিশুকে মুখটা পুরোপুরি তুলতে হবে। নিশু মুখ নামিয়ে হাতের টিস্যু দিয়ে চোখের কোণ চেপে ধরল। শরীর কাঁপিয়ে কান্না আসে ওর। ছোট্ট একটা মাইক্রোতে উঠে বসলো নিশু। তার পাশে এসে বসলো লোকটা। গা থেকে মিহে আতরের গন্ধ আসে। নিশু মুখ নামিয়ে রেখেছে। কয়েকজন মহিলা উঠে বসলো গাড়িতে। অবশেষে চোখের সামনে নিজেদের ছোট্ট দোতলা বাড়িটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল নিশুর। 1 ঘন্টা হয়নি, এরই মধ্যে মাইক্রোটা একটা একতলা বাড়ির সামনে এসে থামল। পেছনের মহিলারা আগে নামলেন, তারপর নামলেন সেই স্বামী মহাশয়। একজন বোরকা পরা মহিলা এসে নিশুর হাত ধরে টানলো, আসো বউ। নিশু নিচে নামলো। ওর সাথে ওর ছোট ভাই নাহিনও এসেছে। সে নাকি আজ নিশুর সাথে এই বাড়িতে থাকবে, কাল ওর বাবার বাড়ি থেকে লোকজন আসলে চলে যাবে। ভাইকে দেখে নিশুর মনে কিছুটা সান্ত্বনা কাজ করলো। ভেবেছিল ঘরে ঢোকার সময় একটা তাড়াহুড়ো হবে, গেট ধরানি খুব মোলামুলি হবে, কিন্তু সেরকম কিছুই হচ্ছে না দেখে একটু অবাক হলেও স্বস্তি পেল নিশু। বিভিন্ন আত্মীয় স্বজনের বিয়েতে সব হতে দেখেছে নিশু, তবে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছে সে, যে তার বিয়ে আর 10টা মেয়ের চেয়ে অনেক আলাদা। কোনো রকম বাধা বিঘ্নি ছাড়াই নিশু তার নিজের বাসর ঘরে পৌঁছে গেল। এখনো তার স্বামী নামক মানুষটি এ ঘরে আসেনি। নিশু ভয়ে ভয়ে তার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতুহু। সালাম শুনে নিশু সামান্য নড়েচড়ে উঠে গুটিয়ে গেল, কোনো উত্তর করল না। পুরো ঘরময় করা অথচ মিষ্টি একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। নিশু আনমনে নিজের হাতটা গালে ছোঁয়ালো, বরফের মতো ঠান্ডা, কিছুটা বোধহয় কাঁপছেও। সুঘ্রাণের উচ্চতা কাছে এসে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুনরায় সালাম দিল। নিশু এবারও জবাব দিল না। লোকটা এবার নিশুর এক হাত দূরতে বসে বলল, ঘ্রাণটা এবার নিশুর স্নায়ুর গভীরে যেন আঘাত হানল। অবচেতন মনে কোনোরূপ ভাবনা আসার আগেই সুঘ্রাণের উচ্চতার কথা বলে উঠল, সালাম দিলে তার উত্তর দিতে হয়, এটা অজীব। অজীব বোঝেন তো, প্রশ্ন করলে উত্তর দিতে হয়। আপনি বোধহয় একটু ক্লান্ত, আপনি কথা না বললে বাসরাতের জরুরি কাজগুলো কিভাবে করব বলুন তো। নিশু একটা হার্টবিট মিস করলো। বাসরাতের জরুরি কাজ, ও বেলাপুর কথায় তাহলে সত্যি লোকটা কত অকপটে বলে দিল কথাটা, অথচ সে নিশুকে এখন পর্যন্ত ঠিকমতো দেখেনি পর্যন্ত। কি করে পারে এরা। লোকটা আবার বলল, আপনার বাবা বলেন আপনি নাকি খুব বাধ্য মেয়ে। বাধ্যতার কোনো লক্ষণ তো আপনার মধ্যে দেখছি না। অবাধ্যতা কিন্তু খুব খারাপ জিনিস। নিশু চুপ করে রইল। সে মনে মনে ভাবছে, ভালো মানুষের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভোলাতে পারবে না তুমি। তোমার বাধ্য হলে তো তোমারই সুবিধা, সে কি আর আমি বুঝি না। মনে মনে বললেও মুখে কোনো উত্তর দিল না নিশু। কয়েক সেকেন্ড অপেক্ষা করে লোকটা উঠে চলে গেল। নিশু ঘোমটার আড়াল থেকে থেকে দেখল লোকটা ঘরে নেই, সে একাই বসে আছে। বসে থাকতে গিয়ে ঝিমুনি আসছে নিশুর, কিন্তু সে ঘুমাবে না। তাহলে লোকটা, খুট করে শব্দ হলো কোথাও। নিশু ঘাড় গুজে বসে রইল। একভাবে বসে থাকতে গিয়ে নিশুর ঘাড় ব্যথা করছে। লোকটা গেছে প্রায় ঘন্টা হতে চলল। তাকে একা রেখে গেল কোথায়। নিশুর জবাব না পেয়ে রাগ করে চলে গেল নাকি। নিশু এবার সোজা হয়ে বসলো, ঘোমটা সরিয়ে পুরো ঘরটা ভালো করে দেখল। রুমটা মোটামুটি বড়ই। খাটের অদূরে একটা আলমারি আর দুটো বেতের চেয়ার পাতা রয়েছে। অন্য পাশে রয়েছে একটা বুকসেলফ আর ছোট্ট শোকেস, ব্যাস এই। কোনো টিভি বা কোনো ডিভিডি নেই। নিশ্চয় একটু দমে গেল যেন। 1 ঘন্টা পার হয়ে গেল অথচ লোকটির কোনো খবর নেই। বাসরাতে বউকে একা রেখে কেউ এভাবে গায়েব হয়ে যায়। এবার একটু গরম লাগছে নিশুর।
চারদিকে তাকিয়ে সুইচ খুঁজলো। দরজার ঠিক পাশেই সুইচটা। নিশু উঠে দাঁড়ালো। অনেকক্ষণ বসে থাকার পর হাঁটতে ভালো লাগছে। নিশু উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। হাত বাড়িয়ে ফ্যানের সুইচ অন করতে যাবার সময় দরজাটা খুলে গেল। নিশু চমকে ঘোমটা তুলে গেলে লোকটা হাত ধুয়ে ইশারা করে বলল, আমায় দেখে এতটা ঘোমটা টানাটানি করার দরকার নেই। কি গরম লাগছে? ফ্যান ছাড়বো? নিশু উপর নিচ মাথা দোলালো। লোকটা ফ্যানের সুইচ টিপে দিলে ঘর্ম এক প্রশান্তির বাতাস ছুঁয়ে পড়ল। লোকটার বাম হাতে একটা বক্স জাতীয় কিছু, সেটা রেখে বলল, আপনার কি খিদে পেয়েছে? জি না। নিশু এই প্রথম মুখ খুলল। বলা ভালো মুখে কথাটা চলে এলো। লোকটা এবার হেসে ফেলল। আর নিশু প্রথমবারের মতো লক্ষ্য করলো লোকটার হাসি বেশ সুন্দর। যাক, নিশ্চিন্ত করলেন। আমি ভাবছিলাম না বলে কয়েকটা বোবা মেয়ে ধরিয়ে দিল নাকি। নিশুর মুখ লালচে হলো। লোকটা বলল, আমাদের নামাজ পড়তে হবে, আর আরও দুই একটা জরুরি কাজ শেষে আপনি চাইলে ঘুমাতে পারবেন। নিশু বোকার মতো তাকালো। জরুরি কাজ? অজু আছে? জি না। সে কি? আগে বলবেন তো। যান অজু করে আসুন। ওই যে বাথরুম। নিশু হতবিহ্বল অবস্থায় পা বাড়ালো। অজু করে আসতে দেখলো লোকটা এরই মধ্যে গুছিয়ে নিয়েছে। দুটো জায়নামাজ বিছিয়ে সামনে তাটে দাঁড়িয়ে পাঞ্জাবির গোটানো হাতা সোজা করছে সে। নিশুকে দেখে আঙ্গুল দিয়ে টাওয়ালটা ইশারা করে বলল, তাড়াতাড়ি আসুন। নিশু মুখ মুছে আঁচল মাথায় দিলে সেটা বারবার পড়ে যেতে লাগলো। নিশু বুঝতে পারছে এটা পরে নামাজ পড়া কষ্টকর হবে। লোকটা ওর অবস্থা বুঝতে পেরে চট করে আলমারি খুলে একটা নতুন হিজাব বের করে ওর হাতে দিয়ে বলল, এটা পরে নিন। আর এখন থেকে এটা পরেই সবসময় নামাজ পড়বেন। আপনার জন্যই আনিয়ে রেখেছি এটা। নিশু হিজাবটা পরে নিল। লোকটা মৃদু ঘেঁষে সব শব্দে তেলাওয়াত শুরু করলো। নিশুর মনে হলো এরকম উচ্চারণ টিভি বা রেডিওটি শুনেছে। বাস্তবে কেউ যে এত সুন্দর করে কোরআন পাঠ করতে পারে তা ওর জানা ছিল না। নিশু তন্ময় হয়ে শুনতে লাগলো। ভালো লাগার দরুন নামাজটা খুবই সংক্ষিপ্ত মনে হলো। আরেকটু লম্বা হলে মন্দ হতো না। লোকটি নিশুকে ইশারায় খাটে বসতে বলে নিশুর কপালে হাত রেখে বিড়বিড় করে দোয়া পড়ল। লোকটার আলতো স্পর্শ নিশুর মধ্যে এক অপার্থিব অনুভূতি জাগিয়ে দিল। লোকটি বলল, বাসরতে এই কাজ দুটো জরুরি ছিল। এবার আপনি আপনার মতো বিশ্রাম নিতে পারেন। নিশু অবাক হয়ে লোকটার দিকে তাকালো। অপলক অকপর চাহনি। লোকটা কয়েক সেকেন্ড ওকে দেখে বলল, কি দেখছেন ওভাবে? না মানে, আমি ফজরে উঠতে পারি না। তাহলে আপনার ফজরের সময় অজুর পানি দিতে যদি না পারি, তখন কি মানে বেদ ব্যবহার করবেন? সাহস করে বলে ফেল নিশু। লোকটা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেদ ব্যবহার করব কিসে? নিশু ইতস্ত করে বলল, আমার ওপর। মানে অজুর সময় স্ত্রীকে তো বেদ এগিয়ে দিতে হয়, তাই না? আমি আপনার কথা বুঝতে পারছি না। বেদের কথা আসছে কেন? না মানে, স্বামীরা স্ত্রীকে বেদ দিয়ে মারে না, সেটার কথা বলছি। আমার বিলাপু স্বামীও আপনার মতো। গড়গড় করে মনের ভেতরকার চেপে রাখা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল নিশু। নিজেও বুঝতে পারছে না কেন লোকটাকে সব কথা বলে ফেলল। লোকটা চরম বিষয় নিয়ে কথাগুলো শুনে প্রথমে মুখ টেপে পড়ে দাঁত বের করে হেসে উঠল। আর এভাবে হাসলে সেই মানুষের প্রতি ভয় ততটা কাজ করে না। নিশোর মনে হলো এ ভয়টা কিছুটা হলে কেটে গেছে। এত চমৎকার করে যে লোক হাসতে পারে সে বউকে বেদ দিয়ে মারতে পারে না। লোকটা হাসি থামিয়ে এবার গম্ভীর স্বরে বলল, তা আপনার গুণধর বোনটি বুঝি এসব বলে আপনার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে? না না, বেলাপুর দোষ নেই। বেলাপুর স্বামী ওকে এসব শিখিয়েছে। বেলাপু অনেক কষ্ট করে জানেন। আমি জানি আজ আপনি মিষ্টি মিষ্টি কথা বললেও আপনি এগুলোই করবেন। আর আমারও একটা দাজ্জাল শাশুড়ি আছে। আমার মাকে নিয়ে একদম বাজে কথা বলো না। এই তো ধরা পড়লো আসল রূপ। কিসের আসল রূপ? আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে, আর আমার মানে স্ত্রী জান্নাত স্বামীর পায়ের নিচে। এটাই তো সূত্র, তাই না? আপনি সেই কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। ইসলাম সম্পর্কে এত অপব্যাখ্যা দিয়ে কে আপনার কান ভারী করেছে জানি না। তবে একটা কথা মনে রাখবেন, সম্পূর্ণরূপে কোনো কিছু না জেনে সেটা সম্পর্কে মন্তব্য করা কিংবা সেটার ব্যাপারে সিদ্ধান্তে আসা চরম মূর্খতা এবং অন্যায়। আমি উল্টাপাল্টা কথা বলছি না। যা বলছি সব জেনেই বলছি। আমার খালাতো বোনের শাশুড়ি তালিম করে, ওর স্বামী জামাত করে। ওরা বেলাপোকে এসব শিখিয়েছে। স্ত্রীদের দায়িত্ব আর স্ত্রীর প্রতি শ্বশুরবাড়ির হক শিখিয়েছে। তাই নাকি? আমার খুব উপকার করেছে তারা। যার ফলে বাসর ঘরে বসে বইয়ের সাথে খোশ গল্প না জুড়ে তর্কে মেতে উঠতে হচ্ছে। শুনুন, আপনি যা জানেন তার প্রায় সবটা ভুল। আপনার বেলাপও ভুল জানেন। মায়ের পায়ের নিচে সকল সন্তানের মানে সব মানুষের বেহেশত। স্বামীর পায়ের নিচে কিছুই নেই, এটা একটা ভুয়া কথা। তবে হ্যাঁ, স্বামী একজন স্ত্রীর জান্নাত যাবার অন্যতম শর্ত। চারটি কাজ যদি কোনো মেয়ে ঠিকমতো করে তবে জান্নাত যাবার পথে তার কোনো বাধা থাকবে না। 5 ওয়াক্তের ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, পূর্ণ পর্দা আর স্বামীর সন্তুষ্টি। এই চারটি শর্ত পুরো করতে পারলে একজন মহিলাকে জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে এবং প্রতিটা দরজা তাকে ডাকবে সেখান দিয়ে জান্নাতে প্রবেশ করতে। নারীদের জন্য জান্নাত পুরুষের তুলনায় সহজ, কারণ নারীদের টাকা আয়ের দায়িত্ব নেই, কাজে সে টাকার হিসাবও নেই।
তাদের জুমা বলুন, ঈদ বলুন, হজ বলুন, কোনোটাই ফরজ নয়। কোনো কোটিপতি নারীরাও হজ ফরজ নয়, কারণ তার হজে যেতে মাহরাম থাকার শর্ত আছে। তারপর মেয়েরা জাহান্নামে যাবে বেশি। কেন? নিশুর মুখ ফুসকে বেরিয়ে এলো, কারণ তারা স্বামীর নাফরমানি করে আর কথায় কথায় অভিসম্পাত করে। বেশিরভাগ নারী নিজ স্বামীতে সন্তুষ্ট না, তাদের চোখ অপরের ধনী বা বেশি খরচ করতে পারা স্বামীর দিকে। প্রত্যেক নারীর নিজ স্বামীর অবস্থার উপর সন্তুষ্ট থাকা উচিত। সব মেয়ে কিন্তু এমন না। আমি আপনাকে মিন করে কিছু বলিনি, যা বোঝা যাচ্ছে আপনার বেলাপও আপনার মাথাটা খারাপ করে দিয়েছেন উল্টাপাল্টা হাদিসে নামে ফতোয়া ঝেড়ে। শুনুন, সব ধানে চাল থাকে না। জামাতার তালিম করে বেড়ানো অল্প কিছু ভণ্ডের কারণে গোটা মসুলের সমাজকে তো আপনি অপবাদ দিতে পারেন না। দেশে তো ভুয়া ডাক্তারের অভাব নেই, ভুয়া পেশাজীবী প্রচুর। কই, কখনো তো ভুয়া ডাক্তারের কারণে সব ডাক্তারকে অবিশ্বাস করতে কাউকে দেখি নাই। তাহলে ভুয়া মোল্লা দেখলেই সব মোল্লার দিকে আঙ্গুল তুলতে হবে কেন? ডাক্তারের অ্যাপ্রন পরে অডাক্তারকেও ডাক্তার সাজলে সেই ডাক্তারের সাজা হয়, বাকিদের প্রশ্নবিদ্ধ করা হয় না। কিন্তু পর্দাশীলা নারীর বোরকা নকল করে কোনো বদমহিলা যখন বোরকা পরে চুরি করে, বোমা মারে, তখন ওই মহিলার শাস্তি হলো তখন বোরকা পোশাকটাকে কটাক্ষ করা হয় এবং বোরকা পরিহিতা সকল পর্দানশীল মহিলাকে কটাক্ষরে কথা বলা হয়। কেন? কেন এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি বলতে পারেন? আপনি এসব আমাকে বলছেন কেন? নিশু অস্বস্তির সুরে বলল। লোকটার কথা বলার ধরন, বাচনভঙ্গি নিশুর ভালো লাগছে, তবে বিষয়বস্তুটা অস্বস্তিকর। লোকটা কিছুটা দৃঢ় কণ্ঠে বলল, বলছি কারণ ইউ আর অন অফ দেম। আপনার বেলাপুর কথায় বিশ্বাস করে আমার বাসরাতটা মাটি করে দিয়েছেন আপনি। আমার মাকে চোখে না দেখে দাজ্জাল বলেছেন। সম্ভবত আপনাকে বিয়ে করার সময় আপনার মতামত নেওয়া হয়নি, এ কারণে আপনি এমন করছেন। নিশু চুপ করে রইল। যদি একান্ত এই বিয়েতে আপনার মত থেকে না থাকে, আপনি স্বচ্ছন্দে লিভ নিতে পারেন। ইসলামে জবরদস্তি বলে কোনো কথা নেই। নিশু দৃশ্যজোর চমকে উঠল। লোকটি তুলনামূলক নরম স্বরে বলল, মগিস আর বারিরা নামের দুজন স্বামী স্ত্রী ছিল। মগিস একজন হাবশি কৃতদাস ছিল। মগিস তার স্ত্রী বারিরাকে যতটাই ভালোবাসত, বারিরা ততটাই স্বামী মগিসের প্রতি বিতৃষ্ণা পোষণ করত। মদিনার অলিতে গলিতে মগিস বারিরার পেছন পেছন কেঁদে ফিরত, আর অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। এসব দেখে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে বললেন, তুমি যদি তার কাছে ফিরে যেত তো বড় ভালো হতো। বারিরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে এই কাজে নির্দেশ দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি সুপারিশ করছি। বারিরা তখন বলল, আমার এটা কোনো দরকার নেই। এই হাদিসটি বুখারীর হাদিস। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ বারিরাকে মগিসের কাছে ফিরে যেতে বাধ্য করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীকে তার মনের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সংসার করতে বাধ্য করেনি। জোর করে করানো বিয়ে তিনি ভেঙে দিয়েছেন। বরং তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। এটাও সহিহ সনদে বর্ণিত। এর মানে কি? তার মানে স্বামীর ভালোত্বের সনদ স্ত্রীর কাছ থেকে নিতে হবে? আমাদের সবাই বাইরে খুবই অমায়িক থাকি, বন্ধু ভাবাপন্ন থাকি, কেবল বইয়ের কাছে এলে স্বামীর আসল চরিত্র তার প্রকাশ পায়। তাই স্ত্রীর দেওয়া সার্টিফিকেটকে তিনি পুরুষের ভালোমন্দ যাচাইয়ের মাধ্যম করেছেন। সেখানে বেদ ব্যবহারের প্রশ্ন আসে কিভাবে? এসব কিছু বলে ইসলাম সম্পর্কে মানুষ ধোকায় রাখা হয়, কারণ যে ইসলামের সৌন্দর্য জানবে সে ইসলামের দিকে আকর্ষিত হবে। যেমন আজকে পাশ্চাত্যের মেয়েরা হচ্ছে, স্বাধীনতা নামে তাদের যে ব্যবহার করা হচ্ছিল, এটা তারা দেরিতে হলেও বুঝতে পেরেছে। কেবল আমাদের দেশে অনেক মেয়ে এখনো এটা বুঝতে পারছে না। নিশু চোখ তুলে তাকালো। ওর মনে হলো ওর সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার কাছে ওর ক্ষমা চাওয়া উচিত, কারণ কথায় কথায় সে অনেক কড়া কথা বলে ফেলেছে। কিন্তু নিশু সংকোচে কিছু বলতে পারল না। লোকটা জায়নামাজ ভাঁজ করে কিছুটা হতাশাবঞ্জক কণ্ঠে বলল, আপনি এই রুমে বিশ্রাম নিন, আমি আম্মার কাছে যাচ্ছি। আপনাকে আর কষ্টে ফেলতে চাচ্ছি না। টেবিলের ওই বক্সটাতে কিছু খাবার রয়েছে আর জগে পানি, খেয়ে নেবেন। লোকটা দরজার দিকে পা বাড়ালো। লোকটা বাহিরে চলে গেল। নিশু চুপচাপ বসে ভাবতে লাগলো, কোথাও কিছু একটা ভুল হচ্ছে। লোকটার ব্যবহার যথেষ্ট মার্জিত, কথাবার্তাও সুন্দর। নিশ্চয়ই বেলাপারে বসতে কোথাও ভুল হয়েছে। বেলাপার ধারণা যে ভুলটা, লোকটার বয়স আন্দাজও বোঝা যায়। কারণ বেলাপার বক্তব্য অনুযায়ী লোকটাকে দেখতে অতটা বয়স্ক মনে হয় না, অথচ বেলাপার দৃষ্টিতে সে বৈরা। লোকটাকে সে কোনোভাবেই বুড়োদের দলে ফেলতে পারছে না। আসলে তার বয়স কত হবে কে জানে, দাড়ির জন্য হয়তো বেশি লাগে, কিন্তু তার বলিষ্ঠ অবয়ব তো বলে অন্য কথা। ভেবে নিশু একাকী লাজ রাঙা হলো। এমন সময় লোকটা আবার ঘরে ঢুকলো। নিশু মুখ তুলে তাকালো। লোকটা আপন মনে বলতে লাগলো, এ সময় বাড়ি যে নতুন কোনো গল্পের জন্ম দিতে চায় না। আমার অসুস্থ মা অযথায় টেনশনে পড়ে যাবে। আশা করি আপনিও ব্যাপারটা মনে রেখে চলার চেষ্টা করবেন। নিন, এবার শুয়ে পড়ুন, বলে লোকটা শুয়ে পড়ল। নিশু আর কথা না বাড়িয়ে চুপ করে বিছানায় এসে বসলো। লোকটা মাঝখানে কোলবালিশটা রেখে ওপাশে মুখ দিয়ে শুয়ে পড়েছে। অগত্যা নিশুকেও এপাশে গুটিসুটি মেরে শুতে হলো, কারণ এই ঘরে দ্বিতীয় কোনো খাট বা সোফা নেই যেটাতে একজন মানুষ প্রয়োজনে শুতে পারবে।
অপরিচিত জায়গায় নিশোর ঘুম আসে না, তার উপর পাশে ওই লোকটা শুয়ে আছে। তাকে ঠিক কতটুকু বিশ্বাস করা যায় আসলে? শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিশো। লোকটার কথাবার্তায় এক অদ্ভুত শান্ত ভাব বজায় রাখলেও কণ্ঠের দৃঢ়তা কানে বাজে। নিশো ঘাড় ফিরিয়ে সতর্ক চোখে তার পাশে তাকালো। মিহি নাক ডাকার শব্দ আসে লোকটার দিক থেকে। হঠাৎ কি মনে হতে লোকটার ঘুমন্ত মুখটা ভালো করে দেখার চেষ্টা করলো নিশো। জেগে থাকা অবস্থায় সরাসরি তাকাতে সংকোচ হয়। লোকটার চাহনি বড় অদ্ভুত। যখন তাকায় তখন মনে হয় চোখের ভেতর দিয়ে অন্তর পর্যন্ত দেখে ফেলছে। অন্তর্ভেদী দৃষ্টি জাগে বলে। লোকটার বয়সটা নিশোর জন্য রহস্যময়। কখনো মনে হয় ৩০-এর আশেপাশে, আবার কখনো মনে হয় ৪০-এর ওপরে হতে পারে। আবার আরেক মন বলে দাড়ির জন্য লোকটাকে একটু এনজয়েড মনে হলেও লোকটার বয়স মনে হয় খুব বেশি না। বিলাপও ওকে একটু, না একটু না, অনেকখানি বাড়িয়ে বলেছে। নিশো উপর হয়ে হাতে তালুর উপর থুতনির ভয় রেখে লোকটাকে জরিপ করতে লাগলো। আচ্ছা, ওটা কি? লোকটার ঠোঁটের কোণটার নিচের দিকে সামান্য বাঁকানো। রাগী? কি জানি, হতেও পারে। বাতাসে দাড়িগুলো ওড়ার সময় নিশুর চোখে পড়ল একটা বড় কাটা দাগ। ঠোঁটের বাঁকানো কোণটা থেকে থুতনির নিচ পর্যন্ত গভীর কাটা দাগটার কারণে লোকটার চেহারার মধ্যে একটা রাগী ভাব ফুটে উঠেছে। কিভাবে কাটলো? নিশো কোনো কিছু না ভেবে কাটা ডাক্তারও ভালো করে দেখার জন্য মনের অজান্তেই লোকটার সীমানায় ঢুকে পড়ল। নিশু তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল ঘুমন্ত লোকটার মুখে। আচ্ছা, লোকটার নামটা যেন কি? নিশু মনে করার চেষ্টা করলো। তারপর ঘুমন্ত লোকটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে খেলা ছড়ায় জিজ্ঞেস করলো, নাম কি? প্রায় সাথে সাথেই লোকটার চোখ খুলে গেল। সে বলল, খালিদ সাইফুল্লাহ। নিশো বিষম চমকে থুতনি থেকে হাত সরিয়ে দ্রুত পিছু হটতে গেল। ততক্ষণে ওর কবজি চেপে ধরেছে খালিদ। কি হচ্ছিল এখানে? কিছু না। আপনার গালে মশা। মিথ্যা বলা কিন্তু একদম পছন্দ করি না। ঠাট্টা করে মিথ্যা বলতে হয় না, জানেন না? সবসময় সত্য বলতে চেষ্টা করবেন, জানেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য বলে বা সবসময় সত্য বলতে চেষ্টা করে তার নাম সিদ্দিকের তালিকায় লেখা হয়। সিদ্দিক কারা? জান্নাতে যারা জান্নাতে যেতে চান না, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এভাবে চুরি করে দেখার মানে কি? এখন যদি আপনি ঘুমাতেন আর আমি এভাবে দেখতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? বলতেন মোল্লার লোভ জেগেছিল, তাই না? একই কাজ আমরা করলে দোষ, আর নন মোল্লারা করলে সেটা হয় কৌতূহল। বলে নিশুর হাত ছেড়ে দিল খালিদ। নিশু নিজের কবজিতে হাত বুলিয়ে বলল, আমি কি তাই বলেছি? বলতে আর বাকি রেখেছেন কি? যারে দেখতে নারী তার চলচলন বাঁকায় মনে হয়। যাক, ঘুমান, ফজরে ডেকে দেব। একটাকে উঠে যাবার চেষ্টা করবেন, নতবা বিপরীতে হিত হতে পারে। মানে? মানে ঘুম না ভাঙার সুযোগ অন্যভাবে নেব, সেটাই বলে দিলাম। বলে পাশ ফিরে শুয়ে নাক ডাকতে লাগলো খালিদ। ভীরু চোখে ওর দিকে চেয়ে রইল নিশো। মনে মনে দোয়া চাইল যেন ফজরে ঘুম ভেঙে যায়। ভাবতে ভাবতে চোখ লেগে এলো নিশোর। চোখ মেলতে দেখলো চারিদিকে ঝলমলে রোদ। ধরফরে উঠে বসলো সে। চকিতে এক নজর ঘড়ি দেখে নিল, 8:30। ইস, মরার মতো ঘুমিয়েছে। নিজের দিকে তাকালো সে। শাড়ির দলাপাকে কি বিশ্র অবস্থা। এমনিতেই শাড়ি পরার অভ্যেস নেই ওর। কোনো মতে শাড়ি সামলেই বিছানা ছাড়ল সে। ফ্রেশ হয়ে ঘর ছেড়ে বেরোতে যাবে, তখনই খালিদ ঢুকলো। ঘুম ভাঙলো তাহলে? ইয়ে মানে, আপনি কি ডেকেছিলেন? ডাকেনি মানে? কতবার ডাকলাম। এত গভীর ঘুম তো ভালো না। যান, কাজটা আদায় করে নিন। এই 8:30টার সময় ঘুমের কারণে নামাজ ছুটে গেলে ঘুম ভাঙায় মাত্রই প্রথম কাজ নামাজটা আদায় করা। 8:30 9টা কোনো কথা না। যান, পড়ে নিন, একসাথে নাস্তা করব। নিশু বিরস মুখে ফের ঘরে ঢুকে পড়ল। নিশু পায়ে পায়ে শাশুড়ির ঘরে ঢুকে দেখল খালিদ পরম যত্নে তার মাকে খাওয়াচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখল। খাওয়ানো শেষে দূরে রাখা পানির গ্লাসটা নিতে খালিদ নিজেই উঠল। তবু নিশুকে বলল না দিতে। ব্যাপারটা খেয়াল করলো নিশু। ও গ্লাসের পাশে দাঁড়িয়েছিল। ওকে বললেই পারত। তার মানে নিশুর গতরাতে বলা কথাটা সে পুষে রেখেছে। ওর বাবার কানে না দিলেই হয়। বাবার যে চণ্ডাল রাগ। নাস্তা শেষে নিশুকে ইশারায় ডাকলো শাশুড়ি। ততক্ষণে খালিদ তাকে বসতে বলে নাস্তার প্লেট গ্লাস নিয়ে বেরিয়ে গেল। নিশুর শাশুড়ির সামনে গিয়ে বসলে শাশুড়ি ওর হাত ধরে বলল, কেমন লাগছে মা তোমার নতুন সংসার? নিশু মুখ নিচু করে বলল, আমি কিছু বুঝতে পারছি না। এত হঠাৎ করে এসব হয়ে যাবে বুঝতে পারিনি। শাশুড়ি মুচকে এসে নিশুর ঠোঁটনি নেড়ে সেই আঙ্গুলে চুমুখে বললেন, আমার সোনার ছেলের রিজিক তোমার সাথে বাঁধা। নইলে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। ওর বাবা যেদিন তোমাকে দেখতে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করলো, সেদিন আমি বলে কয়ে পাঠালাম। আর এক দেখাতেই তোমাকে পছন্দ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল আমার ছেলেটা। এগুলো হলো রিজিকের ইশারা। তোমার বাবার কথায় তোমার শ্বশুরও আরেকটু ভরসা পেল। কি বলেছিলেন বাবা? তিনি বলেছিলেন, আমার মেয়ে এই যুগের মেয়ের মতো না, খুবই বাধ্য মেয়ে আমার। ওকে নিয়ে আমি গর্ব করি। এসব শুনে আমার খালিদও নরম হলো। শাশুড়ির সাথে কথা শেষ করে ঘরে ঢুকতেই ওর সেলফোন বাজলো। নিশু অবাক হলো। পায়েল, এ সময়? নিশু ফোনটা কানে ঠেকালো। কিরে পায়েল, তুই এ সময়? এ সময় তো কখনো ফোন দিস না। কখনো দেই না বলে কি দিতে পারবো না?
এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? কি আর হবে? আমি চলে এসেছি। মানে? নিশু অবাক হলো। মানে আমি ওর সংসার ছেড়ে চলে এসেছি। ও আমাকে আর আদিলকে নিয়ে সন্দেহ করে। হঠাৎ এত ফ্রেন্ডলি চলতি তোরা, ওসব শো অফ। তুই বুঝবি না। সেই গেট টুগেদার করবে, হ্যান করবে, ত্যান করবে বলে আবার আমাকে নিয়ে ছকছক করবে। আদিল আমাকে ফোন করে কেন? এটাই তার প্রশ্ন। বল, এ যুগে এসব কোনো কথা? আমরা সবাই ফ্রি মাইন্ডে মিশতাম বিয়ের আগে থেকেই। তখন তো কিছু বলতো না, এখন কেন সন্দেহ করে? আমি আবার ওকে উচিত শিক্ষা দেব। পা ধরে সরি না বললে যাব না। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শাহিন ভাই যখন পছন্দ করে না তো বাদ দে সব বন্ধুত্ব। তুইও তো দেখি মানধাতা আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছিস। নাকি মোল্লাবাড়ি গিয়ে তুইও মোল্লা হয়ে গেলি? ওর জন্য আমি কেন নিজের স্বাদ আহ্লাদ বাদ দেব? তাছাড়া এসব ওর হীনমন্যতা। আমি রাখি পাইল। আর শোন, এটা আমার শ্বশুর বাড়ি। যখন তখন ফোন দিস না। ফোন রেখে একটু বিরক্ত হলো নিশু। স্বামীকে রাগিয়ে হলেও বন্ধুত্ব রক্ষা করতে হবে। এটা কেমন কালচার? ফোন রাখতে দেখলো খালিদ নাস্তা খাবার জন্য ওকে ডাকছে। নিশু এগিয়ে গিয়ে দেখলো ফ্লোরে একটা ছোট দস্তরখানা বিছিয়ে তাতে গ্লাস প্লেট সাজিয়ে রাখা হয়েছে। খালিদ নাস্তার প্যাকেট খুলে পরোটা আর সবজি ভাজি বের করে প্লেটে ঢালল। নিচু হাঁটু মুড়ে নামাজের ভঙ্গিতে বসলো। ওর নিচে বসে অভ্যাস নেই। বাসায় ছোট ডাইনিং টেবিলটাতেই ওরা খাওয়া দাওয়া করতো। আর ওর আড়ষ্ট ভঙ্গিমা দেখে খালিদ মৃদু হেসে বলল, কি বসতে কষ্ট হচ্ছে? নিশু জবাব দিল না। খালিদ বলল, অভ্যাস হয়ে যাবে। আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। আর আমরা তার উম্মত হয়ে চেয়ার টেবিল ছাড়া বসতে পারি না। এটা তো উম্মতের বৈশিষ্ট্য না। উম্মত মানে অনুসারী। তাকে কি পারফেক্টলি অনুসরণ করতে পারছি? তাহলে কারো বাড়িতে চেয়ার টেবিল রাখাটা কি দোষের? চেয়ার টেবিল থাকাটা হয়তো দোষের না, তবে সেটা ছাড়া খেতে না পারাটা অবশ্যই দোষের। মানুষকে মাটির সঙ্গে সবসময় সম্পর্ক রাখতে হবে, কারণ সেই মাটি থেকেই তৈরি। আবার মৃত্যুর পরও এই মাটিতে মিশে যাবে। মাটিকে তো অপছন্দ করা তো উচিত না। নিশু কিছু বলো না। বিকেলে খালিদের এক বন্ধু আর স্ত্রী হলো বউ দেখতে। খালিদ ওর বউকে ভেতরে পাঠিয়ে দিল নিশুর সাথে দেখা করার জন্য। নিশুকে দেখে মহিলাটি সালাম দিল, মুসাফা করলো। মহিলাটি বোরকার নিকাব সরাতে নিশু অবাক হলো। মহিলা বেশ সুন্দরী দেখতে। নিশু নিজেকে ম্লান মনে হলো ওনার কাছে। মহিলাটির সাথে খানিকক্ষণ কথা বলার পর নিশু বুঝতে পারল মহিলাটি শুধু সুন্দরী নয়, রীতিমতো শিক্ষিতাও। এক পর্যায়ে নীলু থাকতে না পেরে বলেই বসলো, আপনি বিশ্ববিদ্যালয় পড়া শিক্ষিত মেয়ে হয়েও একজন হুজুরের জীবনসঙ্গিনী কিভাবে হলেন? বিয়েটা কি পারিবারিক? মেয়েটা হেসে ফেলে বলল, আপনার বয়স বেশ কম, তাই এখনো পৃথিবীর স্বরূপটা বুঝতে পারছি না। আমাদের চারপাশটা বড় বেশি সাজানো আর মেকি। মানুষ থেকে শুরু করে প্রতিটা জিনিস নকল, আলগা ঠাটে মোড়ানো। আমরা বাইরে এক রূপ ধারণ করে থাকি আর ঘরে আরেক রূপ। আমি নকলের ভিড়ে একজন আসল মানুষকে পেতে চেয়েছিলাম। শার্ট প্যান্ট কোট টাই আর পারফিউমের আড়ালে কোনো অমানুষকে নয়, সত্যিকারের একজন মানুষ, আল্লাহর খাঁটি বান্দা। আপনিও তো শুনলে অবাক হবেন। আমার বিয়ে আপনার স্বামীর সাথে ঠিক হয়েছিল। আমি ওনাকে দেখিনি, কিন্তু ওনার অনেক গুণের কথাই জানি। শুধু তার গুণপয় মুগ্ধ হয়ে তাকে বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু রিজিকটাই আসল। আপনার শাশুড়ি তখন মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ায় বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েও থেমে যায়। আপনার স্বামী তার দায়িত্বশীলতার পরিচয় অন্যভাবে দিলেন। তার ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিলেন। আমি আমার স্বামীকে বেশ সুখী। তার কারি টাকা না থাকতে পারে, কিন্তু সুন্দর একটা মন আছে। আমি ওটাই চেয়েছিলাম। আপনার স্বামী তার মায়ের দিকে তাকিয়ে বিয়েতে রাজিও হচ্ছিলেন না। পরে শুনলাম আপনার সাথে বিয়েতে উনি রাজি হয়েছেন। বুঝলাম আপনার সাথে ওনার রিজিক বাধা ছিল। আপনি পরম সৌভাগ্যবান যে খালিদ ভাইয়ের মতো এমন চমৎকার পরোপকারী মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন। আমার স্বামী আর খালিদ ভাই ছোটবেলার বন্ধু। আমি আমার স্বামীর কাছে শুনেছি খালিদ ভাইয়ের সততার গল্প। যারা বলে সংসারে টাকা ছাড়া জীবন অচল, তাদের জন্য সংসারে টাকাওয়ালা অমানুষের অভাব নেই। আপনি আল্লাহর কাছে শুকরিয়া করবেন যে তিনি একজন খাঁটি মানুষ আপনায় মিলিয়ে দিয়েছেন। নিশু নীরবে শুধু শুনে গেল। এই মহিলার সাথে বিয়ে হলে খালিদ একটা সুন্দরী গুণবতী বউ পেত, কিন্তু আল্লাহ তার বদলে ওকে খালিদকে মিলিয়ে দিলেন। খালিদ কি পেল আসলে? এমন সময় বাইরে থেকে দরজা টোকা দেবার শব্দে মহিলা দ্রুত তার বোরকা নিকাবে নিজেকে কালো দ্বারকাকে পরিণত করলো। কে বলবে যে এর আড়ালে একজন চমৎকার রমণী আছেন? মহিলা যাবার আগে নিশুকে জড়িয়ে ধরে আরো কিছু নসিহত করে তার বাসায় যাবার দাওয়াত দিয়ে চলে গেলেন। মেহমান চলে যাওয়ার পর নিশু অবাক হয়ে দেখল খালিদ নিজেই এটো গ্লাস প্লেট গুছাচ্ছে। নিশু রাগ হয়ে গেল। সে কি নিশুকে বলতে পারতো না? সন্ধ্যার পরপরই নিশুর বাবা এলেন। খালিদ তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে বসালো। বাবাকে ডেকে দিল। খালিদের বাবা বিআই সাহেবকে পেয়ে খোঁজ গল্প জুড়ে দিলেন।
০.৫ ঘন্টা পরে নিশু জানতে পারল বাবা ওকে নিয়ে যেতে এসেছেন। নিশু কিছুটা থমকে গেল যখন খালিদ বলল, আপনার কাপড় গুছিয়ে নিন, আপনার বাবা আপনাকে নিতে এসেছেন। যান, ২-৪ দিন বেরিয়ে আসুন। আপনি যাবেন না? আপনি তো জানেন আম্মা অসুস্থ, আম্মাকে রেখে কোথাও যাওয়া কি সম্ভব? তাছাড়া আমার সমস্ত দেখাশোনা তো আমাকেই করতে হয়। আমার কি যাওয়া উচিত আপনি বলুন? বরং আপনিই যান, আমি অনুমতি দিচ্ছি। স্বচ্ছন্দে বেরিয়ে আসুন। যখন আসতে ইচ্ছে করবে ফোন দিবেন, আমি কি নিয়ে আসবো। বরাবরের মতো ছেলে মানুষের ঝোঁকে নিশু বলে বসল, যদি আসতে ইচ্ছে না করে তো থেকে যাব। খালিদ অন্যদিকে তাকিয়ে বলল, কারো মনের উপর কখনো জোর চলে না, যেমন আপনার ইচ্ছে। নিশুর রাগের আগুনে যেন ঘি পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, আমি চলে যাব। আচ্ছা, ঠিক আছে। খালিদ ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাতের খানাপিনা শেষে বাবা নিশুকে বলল, কই রে মা, চল, রাত হয়ে যাচ্ছে। বেয়া সাহেব, ২ দিন পর নিশুকে আমি দিয়ে যাব। জি আচ্ছা ভাই সাহেব, কিছু মনে করবে না, খালিদেরও সাথে যাওয়া দরকার ছিল। এ ছিল আবার মায়ের নেওটা। ওর মা অসুস্থ হবার পর থেকে ছেলেটা মায়ের জন্য পাগলের মতো খাটছে। নিশু কাছে দাঁড়িয়েছিল, বাবা তাড়া দিলেন, কই রে মা, তাড়াতাড়ি আয়। আমি যাব না বাবা। নিশুর কথা শুনে ২ বৃদ্ধ একসাথে চমকে তাকালেন। যাবি না মানে? নিশুর বাবা বললেন, আমার শাশুড়ি অসুস্থ, উনি একা হাতে সব করবেন আর আমি বেড়াবো? ব্যাপারটা কেমন স্বার্থপরের মতো হয়ে গেল না? মা সুস্থ হলে পরে ওনাকে সাথে নিয়ে যাব। আজ থাক বাবা। নিশুর বাবার চোখে পানি চলে এলো। তুই আমার মনটা আজ বড় করে দিলি মা। ভেবেছিলাম তুই হয়তো আমার উপর রাগ করে আসিস, কিন্তু তোর কথা শুনে আমার সব টেনশন চলে গেছে। শ্বশুর সাহেবও খুশি হয়ে নিশুর মাথায় হাত রেখে বললেন, কি বেয়াই সাহেব, বলিনি মেয়ে আমাদের হয়ে গেছে? রাতে খালিদ জিজ্ঞেস করলো, বাবার সাথে গেলেন না যে? কেন, কষ্ট হচ্ছে যায়নি বলে? নাকি বিছানার অর্ধেকে ছেড়ে দিতে হচ্ছে বলে? আরে, এই বিছানা তো পুরোটাই আপনার। আমি মানুষটাও। থাক, ধন্যবাদ, লাগবে না। নিশু উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। পরদিন সকালে খালিদের জন্য চমক অপেক্ষা করছিল। নিশুর এর আগে উঠে নামাজ পড়তে বসে গেছে। নামাজ শেষে অন্যান্য দিনের মতো শুয়ে না থেকে সোজা রান্নাঘরে চলে গেছে। নাস্তা তৈরি করে শাশুড়িকে নাস্তা খাই দেবার সময় খালিদ ঘরে ঢুকেও কিছু না বলে বেরিয়ে গেল। এরপর দুপুরে রান্নাসহ ঘর গোছানো অন্যান্য টুকিটাকি কাজ নিশু নিজের হাতেই করল। সন্ধ্যের নামাজ সেরে পোশাক বদলে সুন্দর একটা মেরুন রঙের শাড়ি পরল। চোখে কাজল দিল, পারফিউম দিল না, কারণ শুনেছে সুগন্ধি ব্যবহার মেয়েদের জন্য হারাম। রাতে খালিদের হাতে ১ কাপ চা ধরিয়ে দিলে খালিদ বলল, আমাকে তো পুরো বেকার করে দিয়েছেন। একদিনে এত কাজ একা করতে গেলেন কেন? আমার ইচ্ছে। কেন বেকার হবেন কেন? আপনার স্কুলের কোনো কাজ নেই? কাজ আছে, তবে অল্প। খালিদ চায়ে চুমুক দিয়ে তৃপ্তির সাথে আহ করে উঠল। নিশু চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। খালিদ চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েছেন? না। কেন? গতরাতে আসলে কি দেখছিলেন বলুন তো? আপনার চিবুকের উপর কাটা দাগটা, আর কিছু না। কাটা দাগটা আমার ডান পিঠেমির চিহ্ন। ছোটবেলায় খুব ডানপিটে ছিলাম, গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। ৮টা সেলাই পড়েছিল। নিশু কোনো জবাব দিল না। খালিদ হঠাৎ কোলবালি সরিয়ে নিশুর পাশে চলে এলো। বাবার সাথে গেলেন না যে? নিশু জবাব না দিয়ে তাকালো খালিদের দিকে। রাত প্রায় ১২টা। চোখটা প্রায় লেগেছিল নিশুর। ঠিক তখনই মোবাইলের রিংটোনের শব্দে নিশুর ঘুম ছুটে গেল। খালিদের উত্তেজিত কণ্ঠ শুনে নিশু সচকিত হলো। খালিদ ফোন রেখে উঠে শার্টটা হাতে নিল। নিশু সাথে সাথে উঠে বসলো। এত রাতে কোথায় যাচ্ছেন? আমি একটু বাইরে যাচ্ছি। তুমি আব্বা আমার দিকে খেয়াল রেখো। এসো, দরজাটা ভেতর থেকে ভালো করে আটকে দাও। বলে খালিদ পা বাড়াতেই নিচু ছুটে এসে খালিদের সামনে পথ রোধ করলো। কে ফোন করলো? ফোন পেয়ে এত রাতে কোথায় যাচ্ছেন? এসব না বলে আমি আপনাকে যেতে দেব না। খালিদ শান্ত চোখে তাকালো নিশুর দিকে। নিশু দুহাতে খালিদের শার্ট মুঠো করে ধরে আছে। ফিরে এসে সব বলবো, এখন যেতে দাও। খালিদ আগে বাড়তে গিয়েও নিশুর বাহুতে বাধাপ্রাপ্ত হলো, কিন্তু সেটা উপভোগ করার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই অনুকূলে নেই। নিশু কিশোরী সুলভ জেদ করতে লাগলো, না, এত রাতে আপনি যাবেন না। খালিদ ধীরে ওর হাত দুটো ছাড়িয়ে দিয়ে বলল, তোমাদের বাসা থেকে ফোন এসেছে, তোমাদের পেছনের বারান্দার গ্রিল গেটে চুরি হয়েছে, আমি সেখানেই যাচ্ছি। নিশু চমকে উঠে খালিদকে আঁকড়ে ধরল, আমিও যাব সেখানে? প্রশ্নই ওঠে না। এত রাতে তোমাকে নিলে বিপদ আরও বাড়বে। আগে আমি যাই, দেখি কি অবস্থা, তারপর কাল তুমি যেও। এখন এসে গেট আটকাও, আমি বেশি দেরি করব না। খালিদ চলে যাবার পর নিশুর বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। বাসা থেকে ওকে ফোন না দিয়ে খালিদকে ফোন কেন দিল ভেবে পাচ্ছে না নিশু। মনটা ছটফট করছে ওর। কারো কোনো ক্ষতি হয়নি তো? হঠাৎ মনে পড়ল, ওর বোকার মতো বসে না থেকে বাবাকেই তো ফোন দিতে পারে। কি আশ্চর্য, এই সহজ বুদ্ধিটা মাথায় আসলো না কেন? নিশু আর থাকতে না পেরে বাবার মোবাইলে ফোন দিল। সামনে রিং বাজছে, কিন্তু কেউ ফোন ধরছে না। একটু পরে ফোনটা কেউ ধরলো। কে? নিশু। হাসিমের কণ্ঠ শুনে নিশুর বুকটা ছ্যাদ করে উঠল। জি, আপনি?
আমার বাবা কই? এটা তো তার ফোন। তুমি খবর পাওনি? নিশোর হার্টবিট বেড়ে গেল। কিসের খবর? হ্যাঁ, শুনেছি যে আমাদের বাসায় চুরি হয়েছে। খালিদ তো সেটাই শুনি। শুধু এটুকু শুনেছ? চুরি না ডাকাতি হয়েছে। তোমার বাবা তো মারাত্মকভাবে জখম হয়েছে। বাঁচে কিনা সন্দেহ। আর তোমার মায়ের কি হয়েছে? এসব এসব কি বলছেন আপনি? নিশো হাউমাউ করে কেঁদে উঠল। তোমাকে এসব কেন জানানো হয়নি আমি বুঝতে পারছি না। তুমি সব শুনে এখনো বসে আছো? আমি কার সাথে আসব? হাসিম ভাই, ও তো একাই চলে গেল আমাকে না নিয়ে। এমনকি আমাকে কিছু জানায়নি পর্যন্ত। সে কি? তুমি বললে আমি আসতে পারি। আচ্ছা, আমি এক্ষুনি আসি, তুমি তৈরি থাকো। ফোন কেটেই হাসিম তার এক বন্ধুকে ফোন করলো। দোস্ত, তোর গাড়িটা একটু লাগবে, 10 মিনিটের জন্য। নিশো ফোন রেখে পরিমরি হয়ে ছুটল শ্বশুরকে ডাকার জন্য। শাশুড়ি অসুস্থতায় তাকে কিছু বলল না, কেবল শ্বশুরকে আস্তে করে লেগে বাইরে এনে সব জানাতে তিনি চমকে উঠে বললেন, তুমি একা যাবে? তোমার একা যাওয়াটা ঠিক হবে না বৌমা। বাবা, হাসিম ভাই আমাদের সুপরিচিত, দূর সম্পর্কের ভাই হয়। সে আমাদের পাশের বাড়িতে থাকে, খুব বিশ্বস্ত লোক। ওদিকে বাবা কেমন আছে আমি জানি না, হয়তো এতক্ষণে। আমি দেরি করলে হয়তো বাবাকে পাবো না, বলে নিশু কাঁদতে শুরু করলো। এরই মধ্যে বেল বাজলে নিশু দৌড়ে গেল। খালিদের বাবা কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, কিন্তু পরিস্থিতির বিচারে তিনি নিশুকে আটকাতেও পারছে না। অপরিচিত একটা লোকের সাথে নিশুকে ছেড়ে দিতে মনও চাইছে না। খালিদ শুনলে খুব রাগ করবে। কিন্তু নিশু কাঁদতে কাঁদতে হাসিমের আনা টয়টার পেছনে উঠে বসলো। আর খালিদের বৃদ্ধ বাবার চোখের সামনে দিয়ে গাড়িটা রওনা হয়ে গেল। নিশু চলে গেলে খালিদের বাবা নিজেকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন যে নিশুদের বাড়ি খুব একটা দূরে না, মাত্র 10-12 মিনিটের পথ। ছেলেটাও নিশুর বাসার বাড়িতেই থাকে। নিশুর ভাষ্যমতে সে খুবই ভালো মানুষ, ইনশাল্লাহ কোনো বিপদের ভয় নেই। কিন্তু তবু একজন গায়ের মাহরামের সাথে ওকে এভাবে যেতে দেওয়া কি ঠিক হলো? কিন্তু তিনি বা কি করবেন? এসব কথা শুনে তিনি নিজের মাথায় ঠিক রাখতে পারছিলেন না। নিশু চলে যাবার পর বৃদ্ধের মনটা খচখচ করতে লাগলো। খালিদ রাগ না করলেই হলো, যে রাগী ছেলে। শ্বশুরকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিল খালিদ। এই মাত্র তাকে স্থানীয় ফার্মেসি থেকে লোকানিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত তেমন গুরুতর না। খালিদ এবার তাকে প্রশ্ন করলো, কি হয়েছিল বলুন তো? নিশুর বাবা সংক্ষেপে যা বললেন তার সারমর্ম হলো, বাড়িতে চোর ঢুকেছে। এটা টের পাওয়ার পরেই তিনি হইচই শুরু করে দেন। আর তখনই তার দিকে কাঠের চেয়ার সরে মারা হলে তিনি নিজেকে বাঁচাতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান আর কপালে আঘাত পান। ততক্ষণে চোর পগার পার। চিৎকার শুনে নিশোর মা বাইরে এসে স্বামীকে মাটিতে শায়িত অবস্থায় দেখে বিকট চিৎকার দেন। তারপর থেকে তার নাকি বুক ব্যথা করছে। সব শুনে খালিদ আল্লাহর শকর করলো যে পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারত। সে জানালো, আগামীকাল স্কুল থেকে ফিরে মিস্ত্রি ডাকিয়ে পেছনের বারান্দায় ভারী গ্রিল দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। খালিদ ঘড়ি দেখল, 12:30টার কিছু বেশি। বাড়ি যাওয়া দরকার। ওইদিকে নিশু টেনশন করছে। নিশুর বাবা চা খাওয়ার জন্য পিড়াপিড়ি করলে খালিদ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। গাড়ি থামালেন কেন হাসিম ভাই? কান্না বন্ধ করে ভীতস্বরে প্রশ্ন করল নিশু। এতক্ষণ হাপুস নয়নে কাঁদছিল সে। গাড়িটা পথের উপর থামতে দেখে ও ভয় পেয়ে গেল। আশেপাশে বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে। দূরে একটা চায়ের ঝুপড়ি খোলা আছে, সেখানে দুজন লোক বসে চা খাচ্ছে। নিশু ভয়ে ঢোক গেল। হাসিম মিয়া ভিউ মিররে তাকিয়ে বলল, ভয় পেও না, একটা কথা বলার জন্য গাড়িটা থামালাম। কারণ এরপরের লেনেই তোমাদের বাসা। আজ এত রাতে তোমার আমার সাথে আসাটা তোমার মোল্লা মুন্সি স্বামী হয়তো পছন্দ করবে না। ব্যাপারটা ছাড়াছাড়ি পর্যন্ত গড়াতে পারে। ঠিক জানি না, উইশফুল থিঙ্কিং বলতে পারো। তবে আমি তোমাকে এতটুকুই বলবো যে আমি শুধু তোমাকে পাবার জন্যই এই ঝুঁকিটুকু নিয়েছি। আমার ধারণা লোকটা তোমাকে এই ঘটনার পর মেনে নাও নিতে পারে। আর সেরকম হলে প্লিজ তখন আমার কথাটা একটু ভেবো। মানে, এসব কি বলছেন আপনি? আব্বাকে খুন করার চেষ্টা করেন ডাকাতেরা? আম্মাও ইনজুর্ড না? কিন্তু আপনি তো এসবই বললেন। তার মানে আপনি মিথ্যে বলে আমাকে বাড়ি থেকে বের করে এনেছেন? নিশো অক্ষম আক্রোশে ফেটে পড়ল। প্রথমেই তো বলেছি, যা করেছি তোমার জন্যই করেছি। তুমি আগে বাড়ি যাও। আর হ্যাঁ, মনে রেখো, আমি তোমার পাশে আছি। আপনার মতো জানোয়ারের সাথে আর এক মুহূর্ত না। শুনুন, খালিদ যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তবু আমি সারা জীবন এভাবেই থাকবো, আপনার মতো ইতরের সাথে না। বলে নিশু দরজা খুলে নেমে পড়তে চাইলে হাসেম বলল, অযথা হইচই করো না, বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি, সেখানেই নেমে যাও। এত রাতে রাস্তা নেমে তুমি পরিস্থিতি বদলাতে পারবে না। ক্ষতি যা হবার তা হয়ে গেছে। তোমার বিয়ের পর থেকেই ভাবছিলাম তুমি বুঝি হাতছাড়া হয়ে গেলে। বেলাকে দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি। মনের ভেতর একটা জেদ ছিল, তবে এত সহজে আমার জেদ পুরো করার এমন একটা সুযোগ পেয়ে যাব ভাবিনি। তাই সুযোগের সদ্ব্যবহার করতে এতটুকু দ্বিধা করিনি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।
আমি প্রবাদটা বিশ্বাস করি। নিশুর আগে কাঁপতে লাগলো। নিজের আহাম্মকির জন্য নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে হাসিম উধাও হয়ে গেল। নিশু ভীরু পায়ে নিজেদের বাড়ির দরজা নক করলো। খালিদি দরজা খুলে চমকে উঠল। তুমি? নিশু আপাতমস্তক কেঁপে উঠল সেই প্রশ্নে। একা এসেছে শুনে নিশুর বাবা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়েকে চর মারার জন্য এগিয়ে গেলেন। কিন্তু খালিদ দ্রুত তাকে ধরে ফেলায় চরটা মারতে পারলেন না তিনি। মাও চাপা স্বরে বকে চলেছেন, আমাদের মৃত্যু সংবাদ শুনেছিলি যে পাগল হয়ে বেরোতে এলি? আরে, মৃত্যু সংবাদও ম্লান হয়ে যেত যদি আজ তোর কোনো ক্ষতি হতো। যেখানে খালিদ তোকে সাথে আনিনি সেখানে কোন সাহসে তুই একা বেরোলি? যদি তোর কিছু হতো, বাসায় কাউকে বলেছিস নাকি না বলে? বাবা মা জেরা করে চলেছে, কিন্তু খালিদ ঠান্ডা চোখে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেটা নিশুর কাছে বেশি অস্বস্তিকর মনে হচ্ছে। খালিদ এক পর্যায়ে মা বাবাকে থামিয়ে বলল, আমার মনে হয় ও মিথ্যে বলছে। বলে নিশুর দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি মিথ্যা বরদাস্ত করতে পারি না। সত্যি কথাটা বলো, রাগ করবো না, প্রমিস। নিশু খালিদের দিকে তাকালো। মনে হলো খালিদ ওর বিখ্যাত অন্তর্বেদী চোখ দিয়ে নিশুর সবটা পড়ে ফেলতে পারছে। নিশেবার ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর খালিদে যাবার পর থেকে ওর ফোন করা, হাসিমের মিথ্যে ভয় থেকে ওকে বাড়ি থেকে বের করা সবটাই বলল। কেবল হাসিমের পথের ওপর গাড়ি দাঁড় করানোটা বাদ দিয়ে। খালিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে তুমি আমাকে অবিশ্বাস করেছিলে? কোথাকার কোন হাসিম নাকে তার সাথে বিশ্বাস করে ঘর ছেড়ে বেরোলে? আমি আসলে বুঝতে পারিনি। ভেবেছি আপনি আমি টেনশন করব বলে চেপে গেছেন। বুঝতে পারোনি না বুঝতে চাওনি। খালিদের কঠিন ধমকে নিশুর মা চুপ করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তাকে অনুসরণ করে ওর বাবাও বেরিয়ে গেল। নিশু তখনও কাছে। খালিদ চোখ মুখ কুঁচকে বলল, তুমি যে এতটা বেপরোয়া আমি জানতাম না। আমি যদি এখন ধরিনি, হাসিমকে দেখে তুমি ওর সাথে একা বেরোনোর লোভ সামলাতে পারোনি। যদি ধরিনি, তুমি আমাদের দুজনের মাঝখানে ইচ্ছে করে ঝামেলা বাঁধানোর জন্য এ কাজটি করেছ। যদি মনে করি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি না বুঝে ভুল করেছি। বাবা আমাকে বাধা দিয়েছিলেন, কিন্তু আমি আব্বার খারাপ অবস্থার কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি। তোমার হাসিম ভাই এ কাজটা কেন করলো, বুঝেছ? খালিদ দাঁতে দাঁত চেপে বলল। নিশু এক সেকেন্ড চোখ বন্ধ করে গাড়ি থামিয়ে হাসিমের বলা কথাগুলো বলে দিল। সব শুনে খালিদের চল শক্ত হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, যাক, আমি যখন পথের কাঁঠা, তাহলে আমি সরে যাই। বলে পা বাড়াতেই নিশু ছুটে এসে খালিদের হাত জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমি ওই বদমাসটা চাল বুঝতে পারিনি। আমাকে মেরে ফেলুন, তবু একা রেখে যাবেন না। খালিদ ওর হাত জোর করে ছাড়িয়ে বেরিয়ে গেল। নিশু দুহাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। বাড়ি ফিরতেই বাবা ছুটে এলেন। কিরে তুই একা? বৌমা কই? ওকে আনিনি বাবা। বলে খালিদ কথা না বাড়িয়ে ঘরে চলে গেল। বাবাও পিছু পিছু এলেন। বেয়া সাহেবের খবর কি? তোর মাকে একা রেখে যেতে পারছিলাম না, কিন্তু বৌমা তো খবর শুনে পাগল হয়ে ছুটল। ওনার এখন ঠিক আছেন? তোমার বৌমার সাথে আমার দেখা হয়েছে, রাত বলে সাথে আনেনি। ছেলের স্বল্প কথার জবাবে বাবা পরিস্থিতির গাম্ভীর্য কিছুটা আঁচ করতে পেরে আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। খালিদ হাত মুখ ধুয়ে বিছানায় কাত হলো। আনমনি নিশুর জায়গায় হাত বাড়িয়ে দিয়ে স্থানটা অনুভব করলো। একটু আগে নিশু এখানে ছিল, এখন নেই। মাত্র 1 ঘন্টা আগেও সবকিছু অন্যরকম ছিল। আর এখন? খালিদ ডান হাতটা ভাঁজ করে কপালে রাখলো। কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ও। এমন সময় মোবাইল বেজে উঠল। খালিদ ফোনটা হাতে নিয়ে নম্বরটা দেখে সাইলেন্ট করে রেখে দিল। এদিকে সমানে ভাইব্রেশন হচ্ছে। খালিদ দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটাতে বালিশ চাপা দিল এক অন্ধ অভিমানে। পরদিন খালিদ তার পরিচিত মিস্ত্রি পাঠিয়ে দিল নিশুদের গ্রিল ঠিক করার জন্য। নিজে আসতে পারিনি কারণ ওর এ বছরের ব্যাচে ছাত্র ভর্তি শুরু হয়েছে। আজ থেকে ওদের ক্লাসও নেওয়া শুরু করতে হবে। নিশু বেশ বুঝতে পারছে খালিদের ওপর রাগ করে আছে, ফোন ধরছে না। এদিকে বাড়িতে আব্বা মা ওর সাথে ঠিকমতো কথা বলছে না। নিশু বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। বিকেলের দিকে মা এসে জানালো এক ভদ্রমহিলা এসেছেন নিশুর সাথে দেখা করার জন্য। নিশু তো তাকে বেশ দেখে অবাক। তিনি খালিদের সেই বন্ধুর বউ, যিনি একদিন ওদের বাসায় তার স্বামীর সাথে এসেছিল। নিশু তাকে সালাম দিয়ে সাদরের ভেতরে নিয়ে এলো। ভাবি, আপনি কিভাবে জানলেন আমি এখানে? মহিলাটি হেসে জানালো, এখানে আমার বাবার বাড়ি। আজই এ বলল তুমি এখানে। তোমাদের বাসায় চুরি হয়েছে শুনলাম। তোমার বাবা নাকি কিছুটা আঘাত পেয়েছে। এসব শুনেই ভাবলাম কাছে যখন আসি দেখা করেই যাই। শুনেও নামিয়ে দিয়ে গেল। ফোন দিলে নিতে আসবে। নিশো মন খারাপ করে নিজের বোকামির কথাটা সংক্ষেপে খুলে বলল তাকে। মহিলাটি মুচকে এসে বলল, কই, ও তো এ ব্যাপারে আমায় কিছু বলল না। তার মানে খালিদ ভাই ওকে এসব কিছু বলেনি। যাক, তুমি আর জনে জনে হাসিম ভাইয়ের ব্যাপারটা বলতে যেও না। তবে এটা সত্যি বোন, তুমি শুধু ভুলই করনি, রীতিমতো অপরাধ করেছ।
আল্লাহ না করুন, যদি কিছু হতো তখন কিভাবে কি করতে তুমি? খালিদ ভাই যখন তোমাকে সাথে নেননি, তার মানে তোমাকে নেবার মতো পরিস্থিতি হয়নি বলেই নেননি। তুমি তার অনুমতি ছাড়া ওভাবে অত রাতে বেরোনোটা উচিত হয়নি। পথে যদি বিপদ হতো। নিশো ম্লান সুরে বলল, আসলে বাসার খবর শুনে টেম্পার ধরে রাখতে পারিনি। আমাকে মিথ্যা সংবাদ দিয়ে ভড়কিয়ে দেওয়া হয়েছিল। দেখো, প্রতিটি স্ত্রী উচিত তার স্বামীকে সম্মান করা, তা সে যতই সাধারণ বা দরিদ্র হোক না কেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাও বলেছেন যে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তবে স্ত্রীদের বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য, কারণ আল্লাহ নারীদের উপর পুরুষকে আধিপত্য দিয়েছেন। কিন্তু কোনো মানুষকে সিজদা করা হারাম। তুমি স্বামীর মর্যাদা সম্পর্কে বেখবর বলে এমনটি করতে পেরেছো। তোমাকে একটা ঘটনা বলি। একবার এক মহিলা স্বামী দেশান্তরে যাবার সময় তাকে বলে গেল, তুমি ঘরেই থেকো। স্বামী চলে যাওয়ার পর মহিলাটির সংবাদ এলো তার পিতা ভীষণ অসুস্থ। তখন মহিলাটি দাসী গিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম নিকট সংবাদ পাঠিয়ে পিতাকে দেখতে যাওয়ার ব্যাপারে অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীর অনুপস্থিতি ও তার আদেশ শুনে মহিলাটিকে ঘরে থাকবার পরামর্শ দিলেন। পরে মহিলাটি জানতে পারলেন যে তার পিতা মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি চাইলে পাঠালে এরপর নির্দেশ হলো, তুমি ঘরেই থাকো। তারপরে মহিলাটি পিতার মৃত্যু সংবাদ শুনে পিতাকে শেষবারের মতো দেখতে যাবার ইচ্ছা পোষণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবারও ঘরে থাকতে বলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর পিতার জানাজায় নিজে অংশগ্রহণ করেন এবং ফিরে এসে লোক পাঠালেন, ওই নারীকে জানিয়ে এসো তার পিতা তার কারণে জান্নাতি হয়েছে। বোন, তুমি ভাবতে পারো কন্যার নেক আমলের বদলা হিসেবে পিতা জান্নাতি হয়ে গেল, কারণ ওই মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে ভারী মনে করেনি। তার কি কষ্ট কম হচ্ছিল? কিন্তু স্বামীর আদেশ টপকে যাবার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। আর যদি সব নারী নির্দ্বিধায় তাদের স্বামীদের আনুগত্য করত, তবে এক একটি ঘর হতো জান্নাতের বাগিচা, আর স্ত্রীরা হতো জান্নাতি হুর। কিন্তু আজকে একটি সম্প্রদায় আমাদের সমাজ নারীর স্বাধীনতার নাম দিয়ে নারীত্বকে পুরুষত্বে পরিবর্তন করা যে মানসিকতা নারীদের মধ্যে জাগিয়ে দিয়েছে, তাতে সবচেয়ে বড় ক্ষতি নারীরই হচ্ছে। সে হারিয়েছে তার নারীসুলভ কমলতা, হারাচ্ছে সন্তান ধারণের সক্ষমতা, জলবায়ু বিপর্যয়, পাশাপাশি সে সামাজিকভাবে অপদস্থ হচ্ছে। আগামী প্রজন্ম মমতাময়ী মায়ের বদলে প্রফেশনাল বুয়ার কাছে বেড়ে উঠছে। সমাজে পরকীয়া বাড়ছে, জেনা ব্যাপক প্রসারে লাভ করছে। নারী আজ নিজ স্বামীর সেবা করাকে দাসত্ব বলে মনে করছে, অথচ এই ডাবল শ্রম সে তার অফিসের কর্তাকে দিচ্ছে। যথাসময়ে সেজেগুজে অফিস যাচ্ছে, শ্রম মেধা ঢেলে দিচ্ছে সামান্য কিছু বেতনের বিনিময়ে। গালি বকা খেয়ে বলে এসব মেনে নিয়ে চলতে হবে, অথচ এই বকা স্বামী দিলে তার চেতনায় গিয়ে আঘাত লাগে। ফলাফল দেখো, স্বামীদের একাংশ অলস অকর্মণ্যে পরিণত হয়ে বউকে রোজগার করতে পাঠিয়ে নিজেরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। আরেক দল পুরুষ দিন শেষে ক্লান্ত শ্রান্ত অফিস ফেরত ম্লান স্ত্রীকে অরুচিকর অবয়ব দেখছে, একই সাথে করকরে পাট ভাঙা শাড়ি পরা ঢিপ ঢিপ সহকর্মীকে দেখে বেচারি শহর ধর্মিনীকে তাদের কাছে পাচ্ছে মনে হচ্ছে। তার মানে এক নারী অপরের স্বামীকে আকৃষ্ট করছে, আবার তার স্বামীকে আকৃষ্ট করছে আরেকজন নারী। গোটার সিস্টেমটাই ভেঙে পড়ার দশা হয়েছে। ফলে বাড়ছে পরকীয়া, ভাঙছে সংসার। আর যদি তুমি পূর্ণপর্দার লিবাসে থাকতে, তবে হাসিমের মতো ভদ্রবেশী শয়তান তোমার সাথে কুকথা বলার আগে দুইবার ভাবতো। তোমার ওকে জবাব দেবার প্রয়োজন পড়তো না, তোমার নীরবতায় ওকে জবাব দিয়ে দিত। শোনো বোন, তুমি আল্লাহর জমিনে তার অবাধ্যতা করে টিকতে পারবে না, কেউ পারেনি। গত 100 বা 1000 বছর আগের কোনো দাপটি মহারাজারা যেমন আজ বেঁচে নেই, তেমন আজকের কেউই আগামী 80 বছর বা 100 বছর পরে বেঁচে থাকবে না। মৃত্যু সেই সত্য যা আমাদের রব মানুষের হাতে ছেড়ে দেননি। মানুষকে সবকিছুই শিখিয়েছেন, কেবল মৃত্যুকে জয় করতে দেননি, যার ফলে পৃথিবীর দাপট ছেঁড়া ডাক্তার বা জ্যোতিষীরাও জানে না কখন তাদের মৃত্যু এসে তাদেরকে আচমকা পাকড়াও করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের প্রাণ হরণ করি, তখন তাদের নির্গমকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসো না কেন? নিশু নীরবে কেবল শুনে গেল, কোনো কথা বলল না। ওর চোখে এবার পানি দেখা গেল। মহিলাটি বলে চলেন, একজন মেয়ের জান্নাত যাবার সবচেয়ে বড় সোপান তার স্বামী। স্বামী ভালো না মন্দ, সে বিচারের বিচারক স্বয়ং আল্লাহ। দেখো, পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী স্বামী ছিল ফেরাউন। তার মতো অত্যাচারী স্বামী দ্বিতীয়টি কেউ ছিল না, আসবেও না। আবার সবচেয়ে বড় পূর্ণবতী স্ত্রী ছিলেন তার স্ত্রী আসিয়া আলাইসাল্লাম। অথচ ফেরাউন চির জাহান্নামীদের একজন, আর আসিয়া আলাইসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যিনি জান্নাতি বলে দুনিয়াতেই ঘোষণা পেয়ে গেছেন। আমাদের রবের চোখে স্বামী অনুগত, সুশীলা, পর্দাবৃতা, অধিক সন্তান জন্মদাত্রী নারী সম্মানের পাত্রী। কোনো এমবিবিএস বড় বড় ডিগ্রি অর্জন করা নারী স্রষ্টার চোখে সেরা নয়। তুমি ভেবে দেখো, সমাজের চোখে সেরা হবে না, ওই রবের চোখে সেরা হবে যিনি তোমায় দুনিয়াতে পাঠিয়েছেন। নিশু তন্ময় হয়ে কথাগুলো শুনছিল, ওনার প্রান্ত দিয়ে বারবার চোখ মুছছিল। মহিলাটি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিশুর ধ্যানভঙ্গ হলো। সে হাত ধরে তাকে থামালো। আজ রাতে আমার সাথে খেয়ে যাও,
তাছাড়া তুমি যে আজ আমার কত বড় উপকার করলে, আমি ঘোর অন্ধকারে ছিলাম, তুমি আমার সামনে আলোর পথ দেখালে। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দিন। আচ্ছা, আমাকে একটা ভালো বোরকা কিনে দিতে পারবে? কেন নয়, অবশ্যই। খুশিতে নিশু দুহাত ধরে বলল, খালিদের বন্ধু স্মৃতি আজই পাঠিয়ে দেব। আজই? দাম কত পড়বে? তোমার প্রথম পর্দার পোশাকটা আমি হাদিয়া দিতে চাই। জাজাকিল্লা। তোমার কথা শোনার পর আমার অন্তরে আমি এক অন্যরকম অনুভূতি ফিল করছি ভাবি। আমি আর তার যোগ্য জীবনসঙ্গী হতে চাই, কেবল দুনিয়াতেই না, আখিরাতেও তাকে পেতে চাই। আচ্ছা, একটা কথা আমার মনে সবসময় মনে ঘুরপাক খায়, যেসব মহিলাদেরকে তাদের স্বামীরা অত্যাচার করে তাদের কি হবে? দেখো, এজন্য তালাকের ব্যবস্থা তো আছে, তবে তালাকে পৌঁছানোর আগে কয়েকটি ধাপ পেরোতে হয়। আর একমাত্র ইসলামে তালাকের ব্যবস্থা করা আছে। নিরুপায় স্বামী বা স্ত্রীরা প্রয়োজনে পরস্পরের কাছ থেকে যেন বিচ্ছেদ নিতে পারে। অন্যান্য ধর্মে তো তালাকের আইন পরে পাশ করে সংযোজন করতে হয়েছে। তবে কোনো স্ত্রী যদি সবর এখতিয়ার করে, তবে সেই স্ত্রীকে রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে নতুন স্বামী দান করবেন, যার দিকে তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়বে। জানো তো, জান্নাতে কারো বয়স 30 থেকে 33-এর উপরে হবে না। সেখানে প্রতিটি নারী হবে নবযৌবনা, এবং প্রত্যেকবার স্বামী সংসর্গের পর সে পুনরায় কুমারী হয়ে যাবে। আর জান্নাতের সকল স্বামীকে 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে। সেখানে পুরুষদের দাঁড়িয়ে থাকবে না। সেখানে দুনিয়ার নারী আর হুরদের মাঝে গানের প্রতিযোগিতা হবে। জান্নাতি হুররা গাইবে জান্নাতেই তাদের জন্ম নিয়ে। তারা নিষ্ক্লোজ, কোনো নোংরামি তাদের স্পর্শ করেনি। তখন প্রত্যুত্তরে জান্নাতের দুনিয়ার নারীরা গাইবে, আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি। এভাবে দুনিয়ার কঠিন পরিবেশে থেকেও নিজেদের পরহেজগার করার গান তারা শোনাবে। এভাবে জান্নাতি হুরেরা হেরে যাবে। আর স্বামীরা যখন জান্নাতে তার দুনিয়ার স্ত্রীকে দেখবে, তখন তার কাছে হুরদে চেয়েও নিজের স্ত্রীকে সুন্দরী মনে হবে। নিশু অবাক হয়ে শুনছিল। মহিলাটি ঘড়ি থেকে ছটফটে উঠল। আচ্ছা, আজ চলি, দেরি হয়ে যাবে। বাকিটুকু আরেকদিন বলবো। জান্নাতে দুনিয়ার নারীদের রূপের গল্প শুনলে আজ রাতে আর ঘুমাতে পারবে না। তুমি কি মনে করো, এই যে দাড়ি টুপি আর কালো বোরকা পরে নিজেদের বুড়ি বুড়ি বানিয়ে রেখেছ, তারা কি বোকা? না, বরং তারাই বুদ্ধিমান। বোকা তো তারা যারা এই দুনিয়ার সামান্য 50-60 বছরের জীবনের ভেতরে মাত্র 20 বছরের যৌবনকে আসল ভেবে নিজেদের ইমান আমল সব বিসর্জন দিয়েছেন যৌবনকে উপভোগ করতে। এদের জন্য আফসোস হয়। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত করুন। নিশু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিন। আমি তওবা করে নতুনভাবে বাঁচতে চাই। আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। কি যে বলো, আল্লাহ হলেন বহু তওবা কবুলকারী। তিনি তওবাকারীর প্রতি এত বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো কোনো উটের মালিক তার মুমূর্ষু অবস্থায় উট ফিরে পেলে যতটা খুশি হয়, ঠিক তেমনই। এটারও একটা দীর্ঘ হাদিস আছে, আরেকদিন শোনাবো। আজ উঠি বোন, কথায় কথায় বেশ দেরি হয়ে গেল। তুমি খালিদ ভাইয়ের কাছে ফিরে যাও। এই একটা জায়গায় না কচু রেখো না। এই একজনকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে না, সে তোমারই একটা অংশ। ভেবে দেখো, আমাদের স্বামীরা কলেমা পড়ে একটা স্বাক্ষরের মাধ্যমে আমাদের বিয়ে করে বাকি জীবন আমাদের লালন পালন করে এবং করতে বাধ্য থাকে। আমাদের পূর্ণ ভরণ পোষণ, চাহিদা মেটানো সবই তার দায়িত্বে। বিনিময়ে আমরা স্বামীকে ও তাদের সংসারকে সামলাবো। তাহলে আমরা কিভাবে তাদের অবাধ্য হই বলো? এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো সে আমাকে দেখবে, আমি তাকে দেখব। তার দেখায় কমতি হলে ওর খবর আল্লাহ নেবে। আমাদের তো আর কোনো লস নেই। নিশু মুচকে আসলো। আচ্ছা, আবার দেখা হবে ইনশাল্লাহ। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আল্লাহ তালা আমাদের জানিয়েছেন, এবার যেন মানার তৌফিক দেন। আমিন। ছাত্রদের শেষ ব্যাচটা বেরোবার পর ঘড়ি দেখল খালিদ। রাত 9টা। সে উঁচু করে পোশাক বদলে বাইরে এসে মায়ের রুমে গেল। বাবা বসে মায়ের সাথে কথা বলছিলেন। খালিদের মা ছেলের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। কোথায় বেরোচ্ছিস? হ্যাঁ মা। কেন, কি দরকার? না মানে বৌমার কথা বলছিলাম। ওকেই আনতে যাচ্ছি। খালিদের মায়ের চেহারা প্রফুল্ল দেখালো। বাবা খুশি হয়ে বললেন, যা বাবা, বৌমাকে নিয়ে আয়। ছেলে মানুষ বোকামি করে ফেলেছে, ওকে নসিহত করে তোকেই লাইনে আনতে হবে। খালিদ মাথা নিচু করে সব শুনে বলল, আমি আসি তাহলে। কোনো ছাত্র এলে কাল সকালে আসতে বলে দিও। খালিদ বেরোবার 7-8 মিনিটের মাথায় নিশুর বাবা মা এলেন নিশুকে সাথে নিয়ে। খালিদের বাবা মা নিশুকে বোরকাবৃতে দেখে যথেষ্টই অবাক হলেন, খুব খুশিও হলেন। তবে আক্ষেপও করলেন যে আর মাত্র 10 মিনিট আগে এলেই খালিদকে পেত। নিশু বগ্রকণ্ঠে জানতে চাইল খালিদের কথা। বাবা জানালেন খালিদ ওকেই আনতে গেছে। নিশু মনে মনে চমকে গেল। খালিদ আজ ওকেই আনতে যাচ্ছিল। রাগ তাহলে পড়েছে জনাবের। নিশু এবার নিজের ঘরে ঢুকে দেখল বিছানায় চাদর, মশারি সব তালগোল পাকানো। ঘরটাও ততটা পরিচ্ছন্ন নেই। সে বোরকা খুলে প্রথমে ঘর গোছালো, তারপর সাথে আনা রজনীগন্ধাগুলো ফ্লাওয়ার ভাসিয়ে দিল। সম্পূর্ণ ঘর ঝা ঝকধকে পরিষ্কার করে রান্নাঘরের খোঁজ নিতে ঢুকলো সে। শাশুড়ি আম্মা জানালেন খালিদ গত 2 দিন ধরে ব্যস্ততার দরুন বাজার রান্না কিছুই করতে পারেনি। ডিম ভেজে ডাল দিয়ে কাজ সারা হচ্ছে।
এসব শুনে নিশু ফ্রিজ ঘেটে শুকিয়ে যাওয়া দু চারটে সবজি যা পেল তা বের করে আলু মিশিয়ে একটা সবজি রান্না করে ফেললো। সাথে ডিমের দো পেঁয়াজা আর ডালও রান্না করে ফেললো। আব্বা মা চা নাস্তা দিয়ে বিদায় নিয়েছে। নিশুর শ্বশুরের বহু পীড়াপিড়িতেও তারা রাতে খেয়ে যেতে রাজি হলেন না। নিশু সব কাজ ছেড়ে ঘড়ি দেখল 10টার ওপরে বাজে। খালিদের খবর নেই। সে এরই মধ্যে শ্বশুর শাশুড়িকে খাইয়ে এবার নিজের দিকে মন দিল। এতগুলো কাজ করার পর ঘামি গা চটচট করছে। গায়ে পানি ঢেলে একটা কলাপাতা রঙের শাড়ি পরল। চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক ছোঁয়ালো, কানে ঝুমকো দুল পরে নিজের রূপে নিজেই মোহিত হয়ে গেল। মনে মনে বলল, আমার এই শ্বাসটুকু তোমার জন্য খালিদ। ঠিক তখনই বাইরের গেটে শব্দ পেয়ে চপর পায়ে দৌড়ে পর্দার আড়ালে লুকালো নিশু। খালিদ নিশুদের বাড়ি গিয়ে বড় একটা তালা দেখে মন খারাপ করে বন্ধুর ওখানে চলে গিয়েছিল। সেখান থেকে ঘরে ফিরে ঢুকেই সে বিছানায় চিত হয়ে পড়ল। মাথাটা প্রচণ্ড ধরেছে, কিন্তু উপায় নেই, এক্ষুনি উঠতে হবে। উঠে ডিম ভেজে আগে মাকে খাওয়াতে হবে। কিন্তু উঠতেই একদমই ইচ্ছে করছে না। ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, নিশুরা সবাই গেল কোথায়? অন্তত একটা ফোন তো করতে পারতো। নিশু তাকে একটা ফোন পর্যন্ত করলো না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোলো খালিদের। হঠাৎ রজনীগন্ধার ঘ্রাণ পেয়ে মাথা তুলল। বেড সাইড টেবিলটাতে শোভা পাচ্ছে ফুলসহ ভাসটা। আর আচমকায় খালিদ লক্ষ্য করলো ঘরটা বড় বেশি গোছানো আর পরিপাটি। যাবার সময় কি এমন রেখে গিয়েছিল? মনে হয় না। তাহলে গোছালো কে? আচমকা ওর বুকের উপর এক কলাপাতা রঙের কিছু একটা উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। খালিদ কিছু বলার সুযোগটাও পেল না। অশ্রু ভেজার নরম ত্বকের ছোঁয়ায় খালিদের রুক্ষ কঠিন অদৃষ্ট বেদখল হয়ে গেল। কয়েক মিনিট পর খালিদ দুহাতে নিশুর মুখ তুলে বলল, তুমি কখন এসেছো? অনেকক্ষণ। আব্বা মা ছিল, নাস্তা খেয়েই চলে গেছে। সে কি, আমাকে ফোন দিলে না কেন? আব্বা এমনিতেও বেশিক্ষণ বসতো না। খালিদের মুখের উপর একরাশ কালো চুলের ঢাল নেমে এসেছে। খালিদ সযত্নে সেগুলোকে সরিয়ে দিয়ে বলল, তোমাকে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু আমি তো একদম ভালো না। কেন? কে বলল? আপনার বাধ্যস্থ হতে পারিনি যে। চাইলে এখনো হতে পারো। আমাকে মাফ করে দিন প্লিজ। আর কখনো এমন হবে না। কাঁধে মুখ গুজে বলল নিশু। খালিদের গলা কাজটা ক্রমশ ভিজে যাচ্ছে। আরে বোকা, আমি তো তোমায় আনতেই গিয়েছিলাম। গিয়ে দেখি বড় তালা। আমি শুনেছি, তবু ইচ্ছে করেই ফোন দিইনি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, এবার আমাকে উঠতে দাও। আম্মা খায়নি এখনো। বাবা মা দুজনকেই খাইয়ে দিয়েছি। এখন শুধু আমরা দুজন বাকি। খালিদ চমকৃত হলো। এত তাড়াতাড়ি এতগুলো কাজ কিভাবে শেষ করলো? ইচ্ছে থাকলেই উপায় হয়। ওহো, সবসময় ইচ্ছে থাকলে উপায় হয় না। সেদিন আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে। নিশোর মুখের উপর হাত রেখে বলল, আমি বারবার ক্ষমা চাচ্ছি সেজন্য। আসলে আমি অনেক কিছু বুঝতাম না। আজ সকালে আপনার বন্ধু স্মৃতি না বোঝালে হয়তো আরও অনেক কিছু অজানা থেকে যেত। ও, আজ আমি বোরকা পরে এসেছি জানেন? তাই নাকি? মাশাল্লাহ, বোরকাটা ওই ভাবি গিফট করেছে। কিন্তু তোমাকে তো দেখা হলো না ভালো করে। শাড়িটা তোমায় দারুণ মানিয়েছে। মানালেও আপনি ছাড়া আমি যে অসম্পূর্ণ। আমাকে আপনার সাথেই মানাই। খুব পাকা পাকা কথা শিখেছো দেখছি। আরও অনেক কিছু শিখেছি। শুনবেন? বলো। নিশু খালিদের কানের কাছে মুখ নিয়ে গড়গড় করে কিছু একটা বলে গেল। খালিদ ওপরে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে হেসে দিয়ে নিজেও সেই দোয়া পুনরাবৃত্তি করলো। নিশু হেসে ফেলল। এবার সে খালিদকে ওঠার জন্য টানলো। চলুন, ভাত খাবেন। এখন তো ওঠা যাবে না। তোমার মুখস্থ শক্তি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। দোয়াটা শোনার পর এখন আর উঠতে ইচ্ছে করছে না। নিশু কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ভুবন এখন খালিদময়। নিশু সে ভুবনের নিভৃত চারিণী। আজ নিশু সত্যিকার অর্থে খালিদের জীবনসঙ্গিনী হবার পরম সৌভাগ্য অর্জন করতে পেরেছে। একটু দেরিতে হলেও নিশু নিজের জীবনসঙ্গীর মূল্য বুঝতে পেরেছে। তাই খালিদের অন্তরে আছে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। নিশু অস্ফুটে বলল, আমি একজন উত্তম জীবনসঙ্গিনী হতে চাই। খালিদ মৃদুস্বরে বলল, তাই তো, আজ তোমার অভিষেক হবে। সমাপ্ত।